সড়ক পরিবহন আইনের নামে সড়কের বড় বড় নেতারা আওয়ামী লীগের নেতা হয়ে অনেক লুটপাট করেছেন, এখন কেউ জেলেও আছেন। কিন্তু শ্রমিকদের কি অবস্থা? সড়কের শ্রমিকদের কোনো শান্তি নেই, সড়কে কোনো শৃঙ্খলা নেই, সিএনজি শ্রমিকদের কোনো শান্তি নেই। আমাদের একটা বক্তব্য আছে, আমাদের প্রতিজন শ্রমিক একটি কথা বলেছে, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। আমরা এটা বুঝি, যতক্ষণ না পর্যন্ত এই 3 চাকার গাড়িটির মালিক একজন সিএনজি শ্রমিক হবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিনও সিএনজি চালকরা শান্তি থাকতে পারে না। সিএনজি শ্রমিকরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে না। কারণ আপনি আজকে যে মিটার নির্ধারণ করবেন, কালকে সেই মিটারের দাম বেড়ে যাবে। আজকের চালের দাম কালকে চালের দাম থাকবে না, ডালের দাম থাকবে না, শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি হবে। বন্ধুরা, ঢাকা মহানগর বাদ দিয়েও আমরা এই সিএনজিটিকে চিটাগাং মহানগরে দেখি, আমরা গাজীপুর মহানগরে দেখি, পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ মহানগরে দেখি, ঢাকা জেলার বিভিন্ন জায়গায় দেখি, ছোট ছোট জেলায় দেখি, কোথাও তো মিটার নেই। ঢাকায় কেন মিটার লাগে? যেই সিএনজি যেই বাজাজ সারা দেশে মিটারই চলে, আমার ঢাকায় কেন মিটার? ঢাকায় মিটার হচ্ছে মালিকদের স্বার্থ রক্ষার জন্য, বিআরটি এর অসাধু কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের জন্য, তাদের সন্তানের উচ্চ শিক্ষার জন্য। কারণ এটা না হলে তো লুটপাট করা যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। সিএনজি সেক্টরে দুর্নীতির আখ্যা করা হচ্ছে ওই মিটার। আমরা মিটার মুক্ত সিএনজি চাই। সরকারকে বলতে চাই, কোন সিএনজি দেওয়া যাবে না শ্রমিকদের বাদ দিয়ে। প্রতিটি সিএনজির মালিক হবে একজন শ্রমিক, অবাধে সিএনজি চলতে দিতে হবে। সিএনজি কে বুড়িগঙ্গা নদীর এই পারে রেখে 1300 টাকা জমা, ওই পারে গেলে 500 টাকা জমা। বুড়িগঙ্গা ব্রিজ এমন কি যে ব্রিজ পার হলে একটি সিএনজির ভাড়া 900 টাকা কমে যায়। তাহলে এটা কি? এটা এক ধরনের কারসাজি, এটা এক ধরনের সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট বলি। এই সিন্ডিকেটের হতে হচ্ছে বিআরটি এর চেয়ারম্যান, এই সিন্ডিকেট চালায় হচ্ছে ডিএমপি কমিশনাররা। ফেলে দিতে হবে এইসব সিএনজি। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সবসময় ভূমিকা পালন করছে। আপনারা জানেন, গত 3 দিন আগে চাঁদপুরে 7 জন নৌযান শ্রমিককে হত্যা করা হয়েছে। নৌযানে অবাধে ডাকাতি হচ্ছে, যার প্রতিবাদে গতকাল মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সারা দেশে পণ্য পরিবহনকারী নৌযান শ্রমিকরা ধর্মঘটে রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা নৌযান শ্রমিকদের এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন দিচ্ছি। এবং শুধু সিএনজি শ্রমিক নয়, বিকালে লোকাল গার্মেন্টসের প্রোগ্রাম আছে, কালকে হোটেল শ্রমিকদের প্রোগ্রাম আছে। সকল সেক্টরের শ্রমিকরা তার ভাই নৌযান শ্রমিকদের সাথে রয়েছে। বন্ধুরা, সিএনজি শ্রমিকদের যদি অধিকার আদায় করতে হয়, তাহলে 6 দফা বাস্তবায়ন করতে হবে। ঢাকা মহানগরের যে সিএনজিদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সারা দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আন্দোলন সফল হোক, অধিকার আদায়ের পরেই আমরা ঘরে ফিরে যাব, নতুবা ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সবাইকে। ঐক্য পরিষদ উন্নতি এর জন্য দায়ী হচ্ছে শ্রমিক শ্রেণী, আর বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর উপর চলে নির্মম নির্যাতন এবং হত্যা গুলি। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই নৌযান শ্রমিকের ট্রাক সার বোঝাই করে যখন ঢাকার দিকে আসছিল, তখন মেঘনার চাঁদপুরের মোহনায় তাদেরকে জমা করে হত্যা করে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
গভীর শ্রদ্ধা জানাচ্ছি নিহত শ্রমিক ভাইদের আত্মীয় স্বজন যারা আজকে শোকে শোকাহত। বন্ধুগণ, একটি দেশের সরকার যখন শপথ নেয় তখন বলে আমি এ দেশের জনগণের জানমালের নিরাপত্তা দেব, আমি এ দেশের জনগণের জানমালের নিরাপত্তা দেব, দেশের অগ্রগতি উন্নতি আমি ঘটাবো। দুঃখজনক হলো সত্য, কোন সরকার এদেশের শ্রমিক শ্রেণীর পক্ষে একটি কথা বলে নয়। যখন বাংলাদেশ হলো স্লোগান উঠল অবাঙালিরা চলে গেলে বাঙালিরা পেট ভরে ভাত খাবে, সেই বাঙালি সরকার রক্ষী বাহিনী সৃষ্টি করে 30,000 গণতান্ত্রিক বামপন্থী নেতা কর্মীদেরকে বিনা বিচারে হত্যা করেছে। বন্ধুগণ, সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পরে আমরা দেখলাম জিয়াউর রহমান জেলখানায় গুলি চালিয়েছে। আমরা দেখলাম এরশাদ ছাত্রদের মিছিলে ট্রাক উড়িয়ে দিয়ে হত্যা করেছে। আমরা দেখলাম শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে। এরা কেউই আসলে জনগণের সরকার নয়। যারা উৎপাদন করে সেই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, সেই শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকারেই হতে পারে জনগণের সরকার। আজকে সিএনজি শ্রমিকরা দাবি করছে আজকে তাদের সাথে চুক্তি করে হলো বিশ্ব বেঈমান এবং মিথ্যু। বন্ধুগণ, পুলিশ সিএনজি আটক করে চাঁদা নেয়, পয়সা নেয় এবং সিএনজির চাবি নিয়ে যায়। আসলে আজকে সিএনজি শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে, যে চাবি নেয় তার হাত ভেঙে দিতে হবে, না হলে শ্রমিকরা আসলে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। বন্ধুগণ, আমরা আজকে শ্রমিক শ্রেণী এই শ্রমিকের হাত ছাড়া যেমন সিএনজি চলে না, সেই শ্রমিকের হাত ছাড়া বাস চলে না, শ্রমিকের হাত ছাড়া বিমান চলে না, শ্রমিকের হাত ছাড়া সভ্যতা চলে না, অর্থাৎ কাপড় চোপড় বানানো চলে না, শ্রমিকের হাত ছাড়া বই পুস্তক ছাপা হয় না। তাহলে সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণী, ইতিহাসের চালিকা শক্তি শ্রমিক শ্রেণী, আর তাদের উপর নির্যাতন করে যারা সরকার চালায় তারা আসলে বেঈমান। আজকে আগুন লেগেছে তাদের ওই দপ্তরখানা অর্থাৎ সচিবালয়, তাদের সেখানে আগুন লাগছে। কারা আগুন লাগাচ্ছে, কে এর জন্য দায়ী? আজকে আমাদের দেশের যে সরকারি ব্যবস্থা। বন্ধুগণ, আমরা মনে করি এই সরকার যাতে পরিবর্তন হোক, বিশ্ব সাম্রাজ্যবাদ আজকে বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদীরা হাজার হাজার ফিলিস্তিনি আবার বৃদ্ধ বনিতা শিশুদেরকে হত্যা করছে ইউক্রেনে। আগামী দিন হত্যার প্রচেষ্টা চালাচ্ছে এই দক্ষিণ এশিয়া, বাংলাদেশের থেকে মুক্ত নয়। কারণ আজকে যে সরকার ক্ষমতায়, সেই ইউরোপ সরকার হলো আমেরিকার একান্ত দালাল। তাই এই ইউরোপ সরকারও আসলে এদেশের জনগণের সরকার নয়। বন্ধুগণ, আমরা ওই শ্রমিক শ্রেণী সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি, আমরা জীবন দিতে পারি। আমাদের জীবনের উপরে, আমাদের রক্তের উপরে শোষক শ্রেণীর ক্ষমতা যায় এবং আমাদেরকে আরো তীব্র থেকে তীব্র শোষণ করে। আজকে এটা প্রমাণ, হাজার হাজার লোক রক্ত দিল, পেঁয়াজের দাম কমে নাই। সরকার পরিবর্তন হলো, আইন পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হলো, সিএনজির চাবি নেওয়া বন্ধ হয় নাই।
তা হবে না, হতে পারে না। এরা একই গোয়ালের একই গরু, খালি কালো এবং সাদা, এই ছাড়া আর কিছুই নয়। বন্ধুগণ, তাই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র শ্রমিকরা দুনিয়ার মজদুর একা যখন আমরা স্লোগান দেই, তার অর্থ হলো দুনিয়ার যত শোষক আছে তার বিরুদ্ধে দুনিয়ার মেহনতে মানুষ ঐক্যবদ্ধ হও এবং শোষণমূলক বিশ্ব ব্যবস্থার পরিবর্তন ঘটাও। সেই পরিবর্তনের জন্য আপনারা প্রস্তুত হবেন। আগামী দিন যে যুদ্ধ আসবে, সেই যুদ্ধে যে প্রাণ দিবে দেশের আবাল বৃদ্ধ বনিতা জনগণ, আমরা সেই জনগণ ঐক্যবদ্ধ ছাড়া এই যুদ্ধ ঠেকানোর কোনো উপায় নাই। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। শোষক শ্রেণী যেমন শোষণ করে, তাদের সেই শোষণের বিষ দাঁত ভেঙে দিয়ে আমরা আমাদের মুক্তি ছিনিয়ে আনি, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সিএনজি চালক সংগ্রাম পরিষদের আমার প্রাণপ্রিয় শ্রমিক ও প্রিয় নেতারা, সবাইকে ঢাকা মহানগর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই সমাবেশের বিষয়বস্তু নেতৃবৃন্দ উপস্থাপন করেছে। আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একজন সিএনজি চালক যখন সকালে ভোরবেলায় তার সিএনজির চাবিটি হাতে নেয়, তখন সে মালিকদের 1300 টাকা জমা এবং রাস্তা খরচ সহ তাকে প্রায় 2000 টাকার পেশন নিয়ে রাস্তায় নামতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একজন শ্রমিক যখন রাস্তায় নামে, যখন সিএনজি চালায়, এই প্রশাসন, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের কোনো ধরনের সহযোগিতা করে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই সিএনজি শ্রমিকদের জন্য 2015 সালে 900 টাকা নির্ধারণ করা হয়েছে জমা। আজকে এমন একটি রাষ্ট্রে আমরা আছি যে রাষ্ট্রই নির্ধারণ করে দিয়েছে 900 টাকা নিতে হবে, অথচ এই সিএনজি মালিকরা, এই মালিক সমিতিরা এই সিএনজি রাষ্ট্রকে বৃত্তাঙ্গুল দেখিয়ে 1300 টাকা জমা নিচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 900 টাকা জমার প্রেক্ষিতে আমরা ধারাবাহিক প্রোগ্রাম রেখেছি, আমরা বিএটিএতে গিয়েছি, আমরা আলোচনা করেছি, আমরা এই সরকারের পূর্ব সরকার, সেই সরকার আমলে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের সাথে ধারাবাহিক মিটিং করেছি, কিন্তু তার কোনো সুফল কিন্তু আমরা আজকে পাই নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সংগঠন। আজকে প্রতিটা গ্যারেজে প্রতিটা থানায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি অধিকারের ভেতর দিয়ে এই অধিকার ছিনিয়ে আনতে হবে। বিকল্প কোনো পথ নেই। ধর্ণা দিতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু যদি আঙুল বাঁকা না করতে পারি তাহলে শ্রমিকদের 900 টাকা জমা কখনোই কার্যকর হতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, একজন সিএনজি চালক সারাদিন পরিশ্রম করার পরে, 14 থেকে 15 ঘন্টা পরিশ্রম করার পরে তার সন্তানের শিক্ষার ব্যবস্থা করতে পারছে না, তার বৃদ্ধ বাবা মা এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না, একজন শ্রমিক তার বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না। এই যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোতে একজন সিএনজি শ্রমিকের কত টাকা হলে তার জীবন চলবে এটা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই 2007 সালে সিএনজি 5000 সিএনজি চালকদেরকে দেওয়ার কথা রয়েছে, সেটা দিতে হবে। এবং বর্তমান 2007 আর 24কে যদি আমরা হিসাব করি তাহলে 3 সপ্তাহ 21,000 গাড়ি আজকে এই সিএনজি শ্রমিকদের দরকার। তাছাড়া কোনোভাবেই এই সিএনজি শ্রমিকরা বাঁচতে পারবে না। তাই আসুন আগামীতে ঢাকা মহানগর সিএনজি সংগ্রাম পরিষদের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ হই। পথ আঁকা বাঁকা হলো, বিজয় আমাদের হবে। জয় হোক মেহনতি মানুষের, দুনিয়ার মজদুর এক হও। নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত এবং এই সংগ্রামরত সিএনজি চালক ভাই ও বোনেরা এবং উপস্থিত বিভিন্ন মিডিয়ার
ভাইয়েরা, এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে আসা এই দেশের সংগ্রামী জনগণের একাংশ বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন এদেশের সিএনজি চালকরা কিভাবে বঞ্চিত হচ্ছেন। মানে এগুলো কোনো সভ্য রাষ্ট্রে, সভ্য সমাজে চলতে পারে না। চলে বাংলাদেশের, যে দেশে কোনো সরকার নেই। সরকার থাকলেও সেই সরকার থাকে দেশের শোষক শ্রেণীর পক্ষে, যারা শোষণ করে তাদের পক্ষে। না হলে কেমন করে বলেন তো দেখি, গাড়ি চালায় চালক, সে ভাড়া নেয় যাত্রীর কাছ থেকে, সেই যাত্রীর ভাড়া থেকে অবশ্যই 900 টাকা দিতে হবে মালিককে। কেন মালিককে কেন দিতে হবে? কারণটা কি? তার যৌক্তিক কোনো কারণ আছে? কোনো কারণ নেই। কারণ এই দেশের এই সরকার, এই ব্যবস্থা এই এমন একটি সংকট সৃষ্টি করে রেখেছে যাতে চালকরা বাধ্য হয় এই টাকা দিতে। 900 টাকা ইনকাম করা কি চারটেখানি কথা? খরচ বাদে যদি 900 টাকা ইনকাম করতে পারতো, তাহলে কত টাকার মালিক হতো এই শ্রমিকরা? কত টাকার মালিক হতো কল্পনা করতে পেরেছেন? একজন যাত্রী কি সহজেই তাকে টাকাটা দেবে, নাকি জেনে শুনে যে এতটা পথ যেতে কত টাকা লাগে, কি পরিমাণ খরচ হতে পারে, সেই ব্যবস্থা করবে? আমাদের এই দেশটা হলো একটা গজবের দেশ। আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন, কোরআন শরীফে বহু জায়গায় আছে, বহু বলতে একাধিক 3-4 জায়গায় আছে, আমি তোমাকে সেই বেহেশতে দাখিল করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। নহর মানে নদী, খাল, বিল। তো সেই বেহেশতের এই দেশটা, এই বাংলাদেশ, যার তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত হয়। এখন সেই নহর আছে? যেগুলো আছে সেগুলো ময়লা আবর্জনা দুর্গন্ধে ভরপুর। তাহলে কেন হলো, যেখানে এত বড় একটি আশীর্বাদ ছিল, আল্লাহর রহমত ছিল, সেই দেশ এখন নোংরা নদী নালায় হয়ে গেছে। নদী নেই, বিল নেই, খাল নেই। কারা করেছে? এই জালিমেরা করেছে। সুতরাং এই জুলুমবাজদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে মজলুমদের যে আন্দোলন, লড়াই, সংগ্রাম, সেটা হলো ন্যায় সঙ্গত। মজলুমদের এই অধিকার আছে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবার। আপনারা মনে করবেন না ইউনূস এসে গেছে বলে এই দেশের জালিমের অবসান হয়ে গেছে, মোটেই না। এই ইউনূস এই বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নাম করে মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে। অনেক ঋণ গ্রহীতারা আত্মহত্যা করেছে, এলাকা ছেড়ে চলে গেছে। এমন অবস্থা করেছে এই ইউনূসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। সুতরাং সে কখনো এই অবস্থার অবসান যাবে না। ওই শুনলেন না, আমাদের নয়ন বললই আগুন, বিএনপি দেয়নি, আওয়ামী লীগ দেয়নি, দিয়েছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ এই সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর যেখানে গেছে সেখানে অশান্তি করেছে। বৈরুত একটা সুন্দর শহর ছিল, সিরিয়া, মিশর, এই ফিলিস্তিনি, যেখানে সমস্ত জায়গাগুলো ছিল একটা সুন্দর শহর, একটা সুন্দর দেশ, একটা সুন্দর মানুষ। এখানে সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে বাস করত। আর এই হারামজাদা এসে প্রথমে এখানে একটা গন্ডগোল বাঁধালো। মানে ওর যত রকমের নষ্ট কাজ কারবার আছে, সেই নষ্ট কাজ কারবার গুলো যাতে আড়াল হয়ে যায়। 7 জন শ্রমিককে গলা কেটে হত্যা করলে একজন মানুষ হতে পারে? কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে নাকি যে 7 জন শ্রমিককে গলা কেটে একজন মানুষ হত্যা করলো? সম্ভবই না। মানুষ এখনো এখনো এই অবস্থা, এই মানসিকতার মানুষ বাংলাদেশে হয়নি। বিশেষ করে শ্রমিক তো নয়, শ্রমিক শ্রমজীবী মানুষ, সে শ্রম দেয়, সে শ্রমের ন্যায্য হিস্সাটা চায়, পাওনাটা চায়। এখানে দেখবেন, আমি বলে বলি না, অনেকে ধর্ম পালন করেন,
ধর্ম পালন করেন, এর আড়ালে করেন কি সমস্ত ধর্মবিরোধী কাজ। আমাদের মৌলানা ভাসানী একসময় বলেছিলেন, ইসলামাবাদে গিয়ে দেখে এলাম যত অনৈসলামিক কাজ করবার। এই আমাদের দেশে এখন এইগুলোতে ভরে গেছে, যাতে মানুষ তার ন্যায়সঙ্গত দাবির কথা না বলতে পারে। কেমন করে হয়? 2009 সালে যেটা 900 টাকা ছিল, এখন সেটা কেন 900 টাকার বেশি হবে? আর কেনই বা তারা ইচ্ছাকৃতভাবে 900 টাকা নেবে? এই যে এনারা যে দাবি তুলেছেন যে আমার গাড়ি আমার হবে, আমি যাত্রী সেবা পরিপূর্ণভাবে দেবো, আসলেই তো তাই, আসলেই তাই। এটা করতে হবে, করতে হবে এবং করতে হবে। যদি না করেন, যদি না